আসসালামু আলাইকুম, পালস ম্যাট্রিক্স নিউজে স্বাগতম। আমি মোহাম্মদ রায়হান। আজকের আন্তর্জাতিক সব খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে শিরোনামগুলো জানাবো, তারপর বিস্তারিত। পারমাণবিক যুদ্ধ খুব শিগগিরই শুরু হচ্ছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নেতানিয়াহুর 6 বার যুক্তরাষ্ট্র সফর, এক নজরে নেপথ্য কাহিনী ও ফলাফল। ইরান কূটনীতি এবং যুদ্ধ উভয়ের জন্যেই প্রস্তুত, পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ইরান নিয়ে ট্রাম্পের সঙ্গে করবেন আলোচনা। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে তুরস্ক, এরদোয়ান। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি পালস ম্যাট্রিক্স সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পারমাণবিক যুদ্ধের আশঙ্কা নিয়ে বিশ্বজুড়ে যে আলোচনা চলছে তা আসলে কতটা যৌক্তিক বা বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এর গুরুত্ব কতটুকু তা নিয়ে আজকের বিস্তারিত আলোচনায় আমরা প্রথমেই আলোকপাত করছি। বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে যেভাবে উত্তেজনা বাড়ছে তাতে সাধারণ মানুষের মনে এক ধরনের আতঙ্ক তৈরি হওয়া অস্বাভাবিক কিছু নয়। তবে বিশেষজ্ঞরা বলছেন যে পারমাণবিক যুদ্ধ মানেই হচ্ছে পারস্পরিক নিশ্চিত ধ্বংস বা মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন, যা কোনো পক্ষই আসলে চায় না। আপনারা যদি বর্তমান বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর প্রতিরক্ষা কৌশলের দিকে নজর দেন, তবে দেখবেন যে পারমাণবিক অস্ত্র মূলত রাখা হয় একটি প্রতিরক্ষা দেয়াল বা ডিটারেন্স হিসাবে, যাতে কোনো পক্ষই একে অপরের ওপর সরাসরি আক্রমণ করতে সাহস না পায়। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি থেকে বড় দেশগুলোর বেরিয়ে যাওয়া এবং নতুন করে আধুনিক প্রযুক্তির মিসাইল ডিফেন্স সিস্টেম তৈরি করার ফলে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে, যা সাধারণ মানুষকে ভাবিয়ে তুলছে। এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনারা কি মনে করেন বর্তমান বিশ্বে কূটনীতি কি আসলেই ব্যর্থ হচ্ছে? কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন। যুদ্ধের এই দামামা থেকে বাঁচতে হলে বৈশ্বিক নেতাদের যে দূরদর্শিতার পরিচয় দেওয়া প্রয়োজন, সেটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আকাঙ্ক্ষা রয়েছে। অনেক বিশ্লেষক মনে করেন যে যুদ্ধের হুমকি আসলে টেবিলের ওপর দর কষাকষির একটি হাতিয়ার মাত্র। যখন কোনো দেশ বড় কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়, তখন অনেক সময় তারা এই ধরনের কঠোর ভাষা ব্যবহার করে থাকে, যাতে প্রতিপক্ষ কিছুটা চাপে থাকে। আমাদের মনে রাখা প্রয়োজন যে একটি পারমাণবিক সংঘাত মানে শুধু দুটি দেশের ধ্বংস নয়, বরং এটি পুরো পৃথিবীর জলবায়ু, অর্থনীতি এবং মানবজাতির অস্তিত্বের উপর এক বিশাল বিপর্যয় নিয়ে আসবে। এই ধরনের ভিডিওগুলো আপনাদের তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আমাদের সাথে থাকতে পারেন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। বর্তমান বিশ্বের প্রযুক্তিগত উৎকর্ষের এই যুগে যুদ্ধের কৌশলও পাল্টেছে। এখন কেবল সরাসরি আক্রমণ নয়, বরং সাইবার যুদ্ধ এবং অর্থনৈতিক অবরোধের মতো বিষয়গুলোও যুদ্ধের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। তাই পারমাণবিক যুদ্ধের যে ভয়ঙ্কর চিত্র আমরা কল্পনা করি, আধুনিক যুগে তার চেয়েও সূক্ষ্ম ও দীর্ঘমেয়াদী সংকটের দিকে বিশ্ব এগিয়ে যাচ্ছে কিনা তা নিয়ে আরও গভীর আলোচনার প্রয়োজন রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নেতানিয়াহুর 6 বার যুক্তরাষ্ট্র সফর এবং এর নেপথ্য কাহিনী নিয়ে বিশ্লেষণ করলে দেখা যায় যে এই সফরগুলো কেবল সৌজন্য সাক্ষাৎ নয়, বরং মধ্যপ্রাচ্যের আগামীর মানচিত্র নির্ধারণের এক বিশাল কর্মযজ্ঞ ছিল। ট্রাম্পের প্রথম মেয়াদে যেমন ইব্রাহিম অ্যাকর্ডের মতো ঐতিহাসিক চুক্তি সম্পাদিত হয়েছিল, দ্বিতীয় মেয়াদে নেতানিয়াহুর এই ঘন ঘন সফর ইঙ্গিত দিচ্ছে যে তারা কোনো একটি বড় লক্ষ্য নিয়ে কাজ করছেন, যেখানে আঞ্চলিক নিরাপত্তা এবং নতুন অর্থনৈতিক করিডোর তৈরির বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে। এই সফরগুলোর প্রতিটি ধাপে আমরা দেখেছি যে কিভাবে দুই দেশের গোয়েন্দা সংস্থা এবং প্রতিরক্ষা বিভাগগুলো একে অপরের সাথে অত্যন্ত নিবিড়ভাবে সমন্বয় করেছে। আপনারা যদি একটু খেয়াল করেন, তবে দেখবেন নেতানিয়াহুর প্রতিটি যুক্তরাষ্ট্র সফরের পরপরই মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন কোনো বড় ঘোষণা বা পরিবর্তন লক্ষ্য করা গেছে। এটি মূলত একটি দীর্ঘমেয়াদী কৌশল, যেখানে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ট্রাম্প প্রশাসন আমেরিকার বৈদেশিক নীতিতে একটি শক্ত অবস্থান তৈরি করতে চেয়েছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদ অনুসরণ করেন, তারা হয়তো লক্ষ্য করেছেন যে ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে এক ধরনের ব্যক্তিগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই কূটনৈতিক সফরগুলোতে বড় ভূমিকা পালন করেছে।
এই সফরগুলোর মাধ্যমে নেতানিয়াহু যেমন নিজ দেশে তার রাজনৈতিক অবস্থান শক্ত করার চেষ্টা করেছেন, তেমনি ট্রাম্পও তার অভ্যন্তরীণ ভোটারদের কাছে এই বার্তা দিতে চেয়েছেন যে তিনি তার মিত্রদের রক্ষায় কতটা আপোষহীন। এর ফলাফল হিসেবে আমরা দেখেছি যে এই অঞ্চলে সামরিক উত্তেজনার মাঝেও এক ধরনের স্থিতিশীলতা আনার চেষ্টা করা হয়েছে, যা মূলত আমেরিকার প্রভাব বজায় রাখার একটি উপায়। আপনাদের কি মনে হয় এই সফরগুলো কি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে পারবে, নাকি এটি কেবল সাময়িক একটি রাজনৈতিক কৌশল? ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ট্রাম্পের প্রশাসনের অধীনে ইসরায়েল আমেরিকা সম্পর্ক যে এক নতুন উচ্চতায় পৌঁছেছে তা বলার অপেক্ষা রাখে না, এবং এর সুদূর প্রসারী প্রভাব আমরা আগামী অনেক বছর ধরে এই অঞ্চলে দেখতে পাব। নেতানিয়াহুর এই সফরগুলো কেবল দ্বিপাক্ষিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এতে জড়িত ছিল বিশাল সব প্রতিরক্ষা চুক্তি এবং অর্থনৈতিক সহযোগিতা, যা পুরো বিশ্বের মনোযোগ আকর্ষণ করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি যে কড়া বার্তা দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে ইরান কূটনীতি এবং যুদ্ধ উভয়ের জন্যই পুরোপুরি প্রস্তুত, এটি মূলত দেশটির একটি ভারসাম্যপূর্ণ প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবেই দেখা হচ্ছে। বছরের পর বছর ধরে নানা ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং চাপের মুখে থেকেও ইরান যেভাবে তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করেছে তা বিশ্বের অনেক সমর বিশারদকেই অবাক করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়ছে এবং বিভিন্ন পক্ষ তাদের শক্তি প্রদর্শনের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। কূটনীতির দরজা খোলা রাখার কথা বলে তারা মূলত বিশ্ব সম্প্রদায়কে এটি বোঝাতে চাইছেন যে তারা শান্তিতে বিশ্বাসী, কিন্তু সার্বভৌমত্ব রক্ষায় তারা বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয়। এই দ্বিমুখী অবস্থান আসলে একটি কৌশলী বার্তা, যাতে প্রতিপক্ষ দেশগুলো বুঝতে পারে যে কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত নিলে তার ফল হবে ভয়াবহ। আপনারা যারা এই ধরনের আন্তর্জাতিক বিষয়ের আপডেট রাখতে পছন্দ করেন, তারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখলে পরিস্থিতির সূক্ষ্ম পরিবর্তনগুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন। ইরানের এই প্রস্তুতির পেছনে কেবল তাদের ড্রোন প্রযুক্তি বা মিসাইল প্রোগ্রাম নয়, বরং তাদের আঞ্চলিক মিত্রদের সাথেও এক শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে, যা যুদ্ধের ময়দানে এক বিশাল চ্যালেঞ্জ তৈরি করতে পারে। অন্যদিকে কূটনীতির মাধ্যমে তারা চেষ্টা করছে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করে আমেরিকার দেয়া অর্থনৈতিক চাপ কাটিয়ে উঠতে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই সাহসী উচ্চারণ মূলত তাদের অভ্যন্তরীণ মনোবল চাঙ্গা রাখার একটি উপায় এবং বিশ্বমঞ্চে নিজেদের একটি শক্তিশালী খেলোয়াড় হিসেবে জাহির করা। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, তবে দেখব যে ইরান বরাবরই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজার কথা বললেও তাদের সামরিক মহড়া। নেতানিয়াহুর আসন্ন যুক্তরাষ্ট্র সফর এবং সেখানে ট্রাম্পের সাথে ইরান ইস্যুতে আলোচনা বর্তমান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই সফরটি মূলত একটি অতি গোপনীয় এবং কৌশলগত বৈঠক হতে যাচ্ছে, যেখানে ইরানকে কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় এবং তাদের পারমাণবিক কর্মসূচিকে কিভাবে সীমাবদ্ধ করা যায় তা নিয়ে বিস্তারিত ব্লুপ্রিন্ট তৈরি করা হবে। ইসরায়েল দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে ইরান তাদের অস্তিত্বের জন্য হুমকি, এবং ট্রাম্পের মতো একজন নেতার সাথে এই বিষয়ে আলোচনা নেতানিয়াহুকে আরও আত্মবিশ্বাসী করে তুলছে। আমরা জানি যে ট্রাম্পের আগের মেয়াদে তিনি ইরান পরমাণু চুক্তি থেকে বেরিয়ে এসেছিলেন এবং সর্বোচ্চ চাপের নীতি গ্রহণ করেছিলেন। তাই এবারের বৈঠকে নেতানিয়াহু হয়তো চাইবেন সেই নীতিকেই আরও কঠোরভাবে প্রয়োগ করার জন্য আমেরিকার পূর্ণ সমর্থন আদায় করতে। এই বৈঠকটি কেবল ইরানকে ঘিরেই নয়, বরং লোহিত সাগর এবং পারস্য উপসাগরে জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলোও আলোচনায় স্থান পেতে পারে। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক, তারা জানেন যে মধ্যপ্রাচ্যের অস্থিরতা কিভাবে বিশ্ববাজারে তেলের দাম এবং সামগ্রিক অর্থনীতিকে প্রভাবিত করে। তাই নেতানিয়াহু ট্রাম্পের এই বৈঠকের ফলাফলের ওপর বিশ্বের অনেক বড় অর্থনৈতিক সিদ্ধান্ত নির্ভর করছে। ইরানের ওপর নতুন করে কোনো কঠোর নিষেধাজ্ঞা বা কোনো ধরনের সামরিক পদক্ষেপের বিষয়ে যদি দুই নেতা একমত হন, তবে তা পুরো অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতিকে বদলে দিতে পারে। এই আলোচনার মাধ্যমে ইসরায়েল মূলত ট্রাম্পের যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাত ঠেকাতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তা আন্তর্জাতিক কূটনীতিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তুরস্ক একটি ন্যাটো সদস্য দেশ হওয়ার পাশাপাশি ইরানের সাথেও তাদের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, যার ফলে এরদোয়ান এখানে একজন মধ্যস্থতাকারী হিসাবে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে পারেন।
এরদোয়ান বারবার বলছেন যে এই অঞ্চলে আরও একটি যুদ্ধ কারো জন্যেই মঙ্গলজনক হবে না এবং এটি কেবল চরমপন্থা ও অস্থিতিশীলতাকেই উস্কে দেবে। তুরস্কের এই শান্তি মিশন মূলত তাদের নিজস্ব জাতীয় নিরাপত্তার স্বার্থেই গুরুত্বপূর্ণ, কারণ ইরান এবং আমেরিকার মধ্যে বড় কোনো সংঘাত শুরু হলে তার সরাসরি প্রভাব পড়বে তুরস্কের সীমান্তে। এরদোয়ান তার ব্যক্তিগত কূটনীতি ব্যবহার করে ট্রাম্প এবং ইরানের নেতাদের মধ্যে একটি সরাসরি যোগাযোগের পথ তৈরির চেষ্টা করছেন, যা এই মুহূর্তে উত্তেজনা প্রশমনে সবচেয়ে জরুরি। আপনারা যারা আন্তর্জাতিক সংবাদের গভীরে যেতে পছন্দ করেন তারা জানেন যে তুরস্কের এই ভূমিকা কেবল এই একটি ইস্যুতেই নয়, বরং সিরিয়া বা লিবিয়ার সংকটেও দেখা গেছে। এরদোয়ান চাইছেন আঙ্কারাকে একটি বৈশ্বিক কূটনৈতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে, যেখানে সব পক্ষ এসে নিজেদের সমস্যার সমাধান করতে পারবে। তবে এই পথটি মোটেও সহজ নয়, কারণ একদিকে আমেরিকার কঠোর অবস্থান এবং অন্যদিকে ইরানের অনমনীয় মনোভাব এরদোয়ানের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আপনাদের কি মনে হয়, তুরস্কের এই মধ্যস্থতা কি সফল হবে, নাকি এরদোয়ান কেবল নিজের রাজনৈতিক ইমেজ বাড়ানোর চেষ্টা করছেন? আপনাদের এই বিষয়ে দৃষ্টিভঙ্গি